উন্নতির লক্ষ্যে পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে কখন পরিদর্শন শুরু হবে এবং আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? সাকিব, আমাদের যতটুকু জানানো হয়েছে প্রায় 10:30 নাগাদ ঢাকা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং একই সাথে বিমান বাহিনীর প্রধান রওনা দিবেন, অর্থাৎ 10টায় রওনা দিবেন, 10:30টায় বগুড়া এয়ারফিল্ডে এসে পৌঁছানোর কথা রয়েছে। এটি হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বরের বিষয়টা জানিয়ে রাখি যে আপনারা একটু দেখাইও যে এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া যে এয়ারফিল্ড, সেই এয়ারফিল্ডের যে দীর্ঘ রানওয়ে প্রায় 4700 ফিট রানওয়ে, অর্থাৎ 1.5 কিলোমিটারেরও প্রায় 1.5 কিলোমিটারের মতো এই রানওয়েটির দৈর্ঘ্য। এবং নিশ্চয়ই জানেন যে বগুড়া বিমানবন্দর গত কয়েক বছরে, অর্থাৎ 15 থেকে 16 বছরের কথা যদি বলি, বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বাণিজ্যিক ফ্লাইট চালু করবার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু এই বিমানবন্দরটিতে আসলে ফ্লাইট চলেনি। তার অন্যতম একটি কারণ রাজনৈতিকভাবে যেহেতু একটি বিভিন্ন রকম ভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল বগুড়াকে, তারই একটি অন্যতম কারণ কিন্তু এই বগুড়া বিমানবন্দরটি চালু না হওয়া বা বাণিজ্যিক ফ্লাইট আসলে চালু না করা। এবার একটু যদি আমি আপনাকে বলতে চাই যে আজকে এখানে যে পরিদর্শনগুলো হবে এবং পরিদর্শনের পরবর্তীতে বিমান বাহিনী প্রধান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান, তিনি মূলত এই বিমানবন্দরটিকে এখন যে অবস্থায় রয়েছে, এয়ারফিল্ড অবস্থায় রয়েছে এবং বিমান বাহিনীর অর্থাৎ সামরিক বাহিনীর যে পাইলট ট্রেনিং সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে। এই বিমানবন্দরটিকে মানে এয়ারফিল্ডটিকে বিমানবন্দরে বাণিজ্যিকভাবে কিভাবে রূপ দেওয়া যায়, অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করবার জন্য, ফ্লাইট পরিচালনা করবার জন্য ঠিক কিভাবে কি ধরনের কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে পরিদর্শন করবেন। এবং যতটুকু আমরা দেখলাম, নিজেরাও আমরা সকাল থেকে এখানে আছি, পরিদর্শন করেছি, আমরা যতটুকু দেখেছি যে এখানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবার জন্য সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে রানওয়ের যে সক্ষমতা, সেটি আসলে বৃদ্ধি করা দরকার এবং সেটি কিন্তু আসলে বৃদ্ধি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর বাইরে জমি অধিগ্রহণ করতে হবে। রানওয়ের চতুর্দিকে যখন একটি ফ্লাইট ল্যান্ড করবে অথবা টেক অফ করবে, তার জন্য যে খালি জায়গা প্রয়োজন হয় সেই জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া একটু বলে রাখি যে বগুড়া বিমানবন্দরের অর্থাৎ যে বর্তমান এয়ারফিল্ডটিতে রাডার রয়েছে এবং যে টার্মিনাল ভবন, এই দুটি কিন্তু আইকাওয়ের যে বিধিমালা বা নিয়ম নীতি অনুযায়ী সেটি পরিপূর্ণ রকম ভাবে রয়েছে। সুতরাং শুধুমাত্র দুটি বিশেষ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে। একটি হচ্ছে রানওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আরেকটি কাজ হচ্ছে জমি অধিগ্রহণ করা। এই দুটি কাজ যদি সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু খুব দ্রুতই এই এয়ারফিল্ডটি থেকে অভ্যন্তরীণ বাণিজ্যিকভাবে ফ্লাইট আসলে পরিচালনা করা সম্ভব হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটিসি যে রাডারটি রয়েছে সেখানেও আমরা এখানে কথা বলেছি, রাডারে যারা এখানে কাজ করে তাদের সাথেও আমরা কথা বলেছি, সেখানেও আমরা জানতে পেরেছি যে এখানে রাডারের যে সক্ষমতা, নিশ্চয়ই যেহেতু আপনি আগে আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আসলে পাইলট ট্রেনিং যেগুলো হয় এবং একই সাথে বিমান বাহিনীর যে আসলে পাইলট এবং একই সাথে যদি বলতে চাই যে অতিরিক্ত সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এই ধরনের সময় এবং একই সাথে ভিভিআইপি ফ্লাইটেরও ল্যান্ডিং কিন্তু এই এয়ারফিল্ডটিতে হয়েছে এর আগে। সুতরাং বিমানবন্দরটি একেবারে যখন 1995 সালে কাজ শুরু হয়েছিল, 2001 সালে এটির কাজ শেষ হয় এবং যেহেতু এটি চালু হয়নি, পরবর্তীতে বিমান বাহিনীর অধীনে আসলে দিয়ে দেওয়া হয় 2005 সালে। এরপর থেকে কিন্তু বিমান বাহিনী এটি ব্যবহার করছে। এখন এসে অন্তর্বর্তী সরকার এটিকে আসলে চালু করবার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই প্রথম ধাপ কিন্তু আজকে যে পরিদর্শন হবে এবং একই সাথে যে কমিটি তৈরি করা হয়েছে তারা কিন্তু এখানে আসবেন এবং আসবার পরে আমাদেরকে প্রেস ব্রিফিং এ আমাদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই জানাবেন যে কবে নাগাদ এটি চালু হবে এবং পরবর্তীতে আর কি কি কাজ করার বাকি রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তীতে সাকিব আপনার সাথে যুক্ত হয়ে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করবো। তো আপাতত বগুড়ার এয়ারফিল্ড থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আবির। বগুড়া থেকে যুক্ত ছিলেন আবির, তিনি জানাচ্ছিলেন বগুড়ার এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সেই পরিদর্শনের খবর। বগুড়া এয়ারফিল্ডে পরিদর্শনে এসে কথা বলছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে করে আসছি এবং সিভিল এভিয়েশনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, সেই এমওইউর মাধ্যমে আমরা ব্যবহার করছি। বাংলাদেশের যতগুলি ঘাঁটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি। তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম, আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে। তো সেই হিসেবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলে আজকে এই এলাকাটা আছে। এবং আপনারা ভালো করে জানেন এটি যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো
আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা। সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে, প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যে এটার এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি, এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন, এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1,500 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওইদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে, এখন রানওয়ে এক্সটেনশনই শুধু না, এর সাথে এজের ব্যাপার আছে, স্ট্রেংথেনিং এর ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু জড়িত। এই সব কিছুর জন্যই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে। এটা লিড নিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে মেম্বার অফসও আছে, তার দায়িত্বে এটা বর্তায়। এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্স্যাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করব। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব, এবং এটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। বগুড়া এয়ারফিল্ডে পরিদর্শনে এসে কথা বলছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রায় 2 যুগ পর আলোর মুখ দেখে লালফাইলে বন্দী থাকা বগুড়া বিমানবন্দর, সেই লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডে পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, কখন পরিদর্শনে আসবেন তারা? বগুড়া এয়ারফিল্ডে কি বিষয়ে আজ পর্যবেক্ষণ করা হবে জানাবেন। রাত্রে এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এয়ার চিফ মার্শাল অর্থাৎ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং একই সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া তারা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 10টা 30 মিনিটে ঢাকা থেকে তাদের বহনকারী যে হেলিকপ্টার সেটি আসলে রওনা দিয়েছে। সুতরাং 11টা 10 নাগাদ তাদের পৌঁছানোর কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি বিমানবন্দরের অবস্থা অর্থাৎ এয়ারফিল্ডের অবস্থা একটু দেখাতে চাই আপনাকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে রানওয়েটি রয়েছে প্রায় 4,700 ফিট দৈর্ঘ্যের এই রানওয়ে, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রানওয়ে এখানে রয়েছে। এবং একই সাথে 2005 সালে কিন্তু এখানে এই এয়ারফিল্ডটিকে আসলে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়, এবং তখন থেকে কিন্তু বিমান বাহিনী এই এয়ারফিল্ডটিকে আসলে ব্যবহার করছে, এবং মূলত তারা ব্যবহার করছে তাদের সামরিক বাহিনীর অর্থাৎ বিমান বাহিনীর যে পাইলট প্রশিক্ষণ বা পাইলটদের ট্রেনিং দেবার জন্য, সেই কারণে কিন্তু তারা এটাকে ব্যবহার করছে। এবং এই বিমানবন্দরটি আজ পরিদর্শন করবার যে প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে এই এয়ারপোর্টটিকে, এয়ারফিল্ডটিকে কিভাবে অভ্যন্তরীণ বিমানবন্দরে রূপান্তর করা যায়, উন্নীত করা যায়, এবং একই সাথে বাণিজ্যিকভাবে ফ্লাইট চলাচলের যে সক্ষমতা যাচাই, সেটিও কিন্তু আসলে এক ধরনের পরিদর্শনের অন্যতম বড় লক্ষ্য। একটু জানিয়ে রাখি যে
এখানে এয়ার চিফ মার্শাল এবং একই সাথে এয়ার ভাইস মার্শাল তারা দুজনেই যখন পরিদর্শন করবেন রানওয়ের যে অংশটি, মূলত আজকের মূল লক্ষ্যটি হচ্ছে রানওয়ের অংশটি পরিদর্শন করা। কারণ এখানে যে রানওয়েটি রয়েছে, যদি বাণিজ্যিকভাবে ফ্লাইট অপারেশন করতে হয় বা পরিচালনা করতে হয়, তাহলে রানওয়ের যে দৈর্ঘ্য সেটি কিন্তু বাড়াতে হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ৮,০০০ ফিট রানওয়ে কিন্তু এখানে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে এটি ৪,৭০০ ফিট রয়েছে। যদি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করতে হয় তাহলে কমপক্ষে ৫,০০০ ফিটের উপরে রানওয়ের দৈর্ঘ্য থাকতে হবে এবং যদি আদর্শ রানওয়ে হতে হয় তাহলে সেটিকে কমপক্ষে ৬,০০০ ফিট থাকতে হবে। এর বাইরে একটু বলে রাখি যে এখানে যে এটিসি টাওয়ার আছে এবং একই সাথে যে টার্মিনাল ভবন রয়েছে, অর্থাৎ যেহেতু ফ্লাইট ট্রেনিং এখানে হয়ে থাকে, যে সেসনা যে এয়ারক্রাফটগুলো অর্থাৎ বিমান বাহিনীর যে পাইলট ট্রেনিং এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলো নিয়মিত এখানে ল্যান্ড করে, টেক অফ করে। সুতরাং এখানে যে আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী যে ধরনের নির্দেশনা থাকে বা সেই নির্ণায়কগুলো রয়েছে, সেই নির্ণায়কগুলোর অনুসারে কিন্তু এখানে সব ধরনের সুবিধা রয়েছে। শুধুমাত্র বিমানবন্দরের যে রানওয়ের পাশাপাশি যে একটি যেটা দরকার পড়ে সেটি হচ্ছে ফায়ার ফাইটিং গ্রুপ, অর্থাৎ ফায়ার সার্ভিসের একটি আইকাওয়ের নির্দেশিত উপায়ে একটি ফায়ার সার্ভিসের একটি কন্ট্রোল রুম থাকতে হবে। এবং সার্বিকভাবে একটি রানওয়েতে যখন একটি অভ্যন্তরীণ বিমান বা আন্তর্জাতিক বিমান ল্যান্ড করতে হয় তখন কিন্তু সেখানে এক ধরনের রানওয়ের চারদিকে কিন্তু পুরোপুরি জায়গাটি ফাঁকা রাখতে হয়। সেই কারণে কিন্তু এখানে বেশ জমি অধিগ্রহণ দরকার হবে, প্রায় ৫০০ একরের বেশি জমি অধিগ্রহণের দরকার পড়বে। সেই কাজ, অর্থাৎ মোটা দাগে এই বগুড়া যে এয়ারফিল্ডটি রয়েছে সেটাকে বিমানবন্দরে রূপান্তর করবার জন্য দুটি কাজ করতে হবে, রানওয়ে সম্প্রসারণ এবং জমি অধিগ্রহণ। সেই কাজগুলো আজকে পরিদর্শনের মাধ্যমে আসলে বোঝা যাবে এবং শুরু হবে। তো আপাতত বগুড়া এয়ারফিল্ড থেকে আমার কাছে এই ছিল সবশেষ রাত্রি। পরবর্তীতে যখন তারা পরিদর্শন করবেন এবং আমাদের অফিসিয়ালি জানাবেন বিস্তারিত তখন জানাতে পারবো। বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত ছিলেন নাইমা বের। আরএফএল ওয়াটার পাম্পের থেকে অভ্যন্তরীণ বিমানবন্দর করার লক্ষ্যে পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমা বের। আবির, জানাবেন যে পরিদর্শন শেষে কি জানালেন তারা এবং বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নীত করা কতটা সম্ভব? সাকিব, একেবারেই পুরোপুরি সম্ভব বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নীত করবার জন্য। এবং সব থেকে যে বগুড়াবাসীর জন্য সুখবর যেটি বিমান বাহিনীর প্রধান দিয়েছেন, তিনি বলেছেন যে এখন থেকে যদি কাজ শুরু হয় তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে এই বিমান যে এখন ঘাঁটিটি রয়েছে অর্থাৎ এয়ারফিল্ডটি রয়েছে সেটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবার জন্য অর্থাৎ অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে যদি কাজ শুরু হয়ে যায়। এবং সরকার থেকে যে অর্থ ছাড়ের ব্যাপারটি রয়েছে, নিশ্চয়ই আপনি জানেন যে একটি প্রকল্পের জন্য তো অর্থ ছাড় দিতে হবে, সেটি যদি পেয়ে যায় তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে তাহলে আমরা বলতে পারি যে ২০২৬ সাল অথবা ২০২৬-এর শেষের দিকে এই বিমানবন্দরটি আসলে অভ্যন্তরীণের জন্য উপযুক্ত হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে এখানে যে রানওয়ে সেটি আসলে ৬,০০০ ফিট যে রানওয়ে সেটি দরকার পড়বে এবং ইতিমধ্যেই সেটির কাজ মূলত আজ পরিদর্শনের পরেই শুরু হয়ে যাবে, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। বর্তমানে এখানে যে রানওয়েটি রয়েছে সেটি ৪,৭০০ ফিট রানওয়ে, সেটি আসলে কমপক্ষে ৬,০০০ ফিট করতে হবে। যদি বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স -8 এই ধরনের যে মডেল, সেই মডেলের এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে এবং ইউএস বাংলা, একই সাথে নভো এয়ার এবং এয়ার এস্টার, বাকি যে ৩টি বেসরকারি এয়ারলাইন্স রয়েছে তারা কিন্তু ATR 7-500 এবং ATR 7-600 এই দুটি মডেলের এয়ারক্রাফট দিয়ে তারা আসলে ফ্লাইট অপারেট করে অভ্যন্তরীণ রুটে। সুতরাং এই যে ৩টি মডেলের কথা বললাম বিমানের, এই ৩টি মডেলের জন্য কমপক্ষে ৬,০০০ ফিট রানওয়ে দরকার পড়ে এটি আসলে ওঠানামা করবার জন্য। সুতরাং বুঝতে পারছেন যে এই প্রথম যে যোগ্যতা এই এয়ারপোর্ট বা এয়ারফিল্ডটিকে অর্জন করতে হবে সেটি হলো ৬,০০০ ফিট রানওয়ে। এর বাইরে জমি অধিগ্রহণ দরকার হবে। রানওয়ের অংশটি যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এটি যে পশ্চিম অংশ রয়েছে, পূর্বাঞ্চলে যেহেতু বগুড়া নওগাঁ মহাসড়ক রয়েছে সেহেতু পশ্চিমাঞ্চলে পুরো একটি জায়গা গ্রাম রয়েছে, সেই জায়গাতে মূলত জমি অধিগ্রহণটি করা হবে। এবং যদি সেটি হয়ে যায় এবং কাজ শুরু হয় তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে এই এয়ারফিল্ডটি আসলে অপারেশনে আসতে পারবে। এবং এই মুহূর্তে এই এয়ারফিল্ডটি এমার্জেন্সি ল্যান্ডিং এর ক্ষেত্রে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা পীড়িত যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে খুব দ্রুত সহজে যোগাযোগের ক্ষেত্রে ঢাকা থেকে বগুড়া, বগুড়া থেকে ঢাকা এই সময়ে যে যাতায়াত করার সুযোগ হেলিকপ্টার এবং বিমান বাহিনীর যে বিমানগুলো রয়েছে তারা আসলে এখানে ল্যান্ড করতে পারবে। তো আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। সব থেকে বড় খবর, ১ থেকে ১.৫ বছরের মধ্যেই বগুড়া বিমানবন্দরের রূপ দেওয়া সম্ভব বগুড়া এয়ারফিল্ডটিকে। তো সাকিব, এই হলো আমার কাছে সবশেষ।
নাঈম আবিদ যুক্ত ছিলেন বগুড়া থেকে। তিনি জানাচ্ছিলেন যে বগুড়া এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমানবন্দর করার যে প্রক্রিয়া সেই সম্পর্কে। দেখছেন এখন ঢাকা।